সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, চুকনগর কলেজ, ডিগ্রি কলেজ। আজকে তোমাদের অনলাইনে ক্লাসে আবারও সুস্বাগতম। আজকে তোমাদের অনলাইনের আমি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র ক্লাস করাবো। এই ক্লাসে তোমাদের যে পাঠ বোঝানো হবে সেটা হচ্ছে প্রকল্প কি, প্রকল্পের স্তরসমূহ, বৈধ প্রকল্পের শর্তসমূহ আলোচনা করা হবে। এর আগে আমি তোমাদের প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি, তবে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। মানব জীবনে শিক্ষার শেষ নেই, কথাই বলে যতদিন বাঁচি আমরা ততদিন শিখি। এই বিচারে আমরা আজীবনের ছাত্র, তবু ছাত্রদের একটি ধর্মদার সংজ্ঞা রয়েছে, যেমন সংসার ও কর্মজীবনে প্রবেশের আগে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যে সময়টুকু কাটে, এক কথায় এক বাক্যে আমরা তাকে ছাত্র জীবন বলি। আজকে ছাত্র হিসেবে তোমাদের কলেজের আঙিনায় থাকার কথা, কিন্তু সারা বিশ্বে এই করোনার জন্য তোমাদের ঘরে থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস দেখতে হচ্ছে। জগৎ জীবনের উৎপত্তি, প্রকৃতি এবং পরিণতি সংক্রান্ত এমন কতগুলো মৌলিক বিষয় রয়েছে যেগুলো যুগপৎ মানুষের মনে বিস্ময়বোধ কৌতূহল সৃষ্টি। এই বিস্ময়বোধ কৌতূহলী তাগিদে অবিলের কলমে চালিত অজানাকে জানা, অচেনাকে জানার আগ্রহ সর্বজনীন। এটা মানব সত্তার একটি অলঙ্ঘনীয় আবেদন। এই আবেদনকে সাড়া দিতে বিভিন্ন দার্শনিক, সাহিত্যিক, কবি এঁকেছেন ইতিহাসে রাখা বাঁকা পথ। এই পরীক্ষা রচিত হয়েছে মানুষের সভ্যতা, সংস্কৃতি, সুদীর্ঘ বর্ণাঢ্য ঐতিহ্য। তারই মধ্যে অন্যতম বলা যেতে পারে আজকে যুক্তিবিদ্যা সাবজেক্ট একটি অন্যতম। আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র বিষয় তোমাদের প্রকল্পটা কি প্রথম আগে জানার দরকার। প্রকল্প হলো একটি বৈজ্ঞানিকভাবে ধারণা, যে প্রাথমিকভাবে আন্দাজ বা ধারণা। কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে প্রাথমিকভাবে যে ধারণা দেওয়া হয় সেটাকে আমরা প্রকল্প বলি। তাহলে প্রকল্পটা আমাদের প্রথম জানতে হবে যে প্রাথমিকভাবে আন্দাজ বা ধারণাকে আমরা প্রকল্প বলতে পারি। প্রকল্প বৈজ্ঞানিকভাবে যে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করব সেটাকে আমরা প্রকল্প বলবো। প্রকল্পর একটা উদাহরণ যেমন দিতে পারা হয়, যেমন কেউ যদি দেখে ঘরের ভিতরে তার জানালার কাঁচ ঢিল ভেঙে ভেঙে গেছে, তখন সে আন্দাজ করবে হয়তো কোথা থেকে একটা ঢিল মেরেছে, সে কারণে তার কাঁচ ভেঙে গেছে। ঘরে গিয়ে দেখে যদি সত্যি সত্যি যদি তার ঘরে সেই ঢিল থাকে, তবে তার আন্দাজ এবং তার প্রকল্পটা সঠিক হবে। তখনই বোঝা যাবে যে তার প্রকল্পের আন্দাজটা সঠিক হয়েছে। এবার আমাদের প্রকল্পের স্তর সমূহ ধারণা হবে। প্রকল্পের স্তর কয়েকটা স্তর রয়েছে, তারপর আমি আলোচনা করব প্রকল্পের শর্ত সমূহ। প্রকল্পের স্তর হলো চার প্রকার। প্রকল্পের স্তর চার প্রকার। চার প্রকার চার প্রকার প্রকল্পের স্তর সমূহ রয়েছে। প্রথম হলো আমাদের নিরীক্ষণ। প্রথম হলো নিরীক্ষণ। নিরীক্ষণ করতে হবে আমাদের। তারপর হলো আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান। সিদ্ধান্ত অনুমান। প্রথম হলো নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান আর পরীক্ষামূলক সমর্থন। পরীক্ষামূলক সমর্থন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম জানতে পারবে প্রকল্পের স্তরসমূহ কয়টি। প্রকল্পের স্তরসমূহ আমাদের প্রথম জানতে হবে চার প্রকার প্রকল্পের স্তর। তার প্রথম হলো নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান ও পরীক্ষামূলক সমর্থন। এই চার প্রকার হলো প্রকল্পের স্তরসমূহ। আমাদের প্রথম আগে জানতে হবে প্রকল্পের স্তর হলো চার প্রকার: নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান ও পরীক্ষামূলক সমর্থন। কোন জিনিস প্রকল্প করলে আমাদের প্রথম নিরীক্ষণ করতে হবে সেই জায়গায় যে আমাদের প্রথম নিরীক্ষণ করে দেখতে হবে যে কি ঘটনাটা ঘটছে, সেখানে কিভাবে ঘটছে এবং কোন মাধ্যম দ্বারা ঘটছে, সেটাকে আমাদের নিরীক্ষণ করতে হবে। কাছে জানালা যদি ভেঙে থাকে, তখন আমাদের সেটা দেখতে হবে যে ওর ভিতরে ঢিল আছে কিনা, এবং বাইরে থেকে নাকি ভিতর থেকে ঢিল, কোথা থেকে ঢিল চড়ছে, এটা আমাদের সুন্দরভাবে নিরীক্ষণ করতে হবে। নিরীক্ষণের মাধ্যমে আমাদের যখন সিদ্ধান্ত
একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো, তখনই আমাদের আনুমানিক ধারণা করতে হবে। আনুমানিক যখন ধারণা করব যে কেন কি কারণে আমাদের এই ঢিলটা ছোড়া হয়েছে, তখন আমরা বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে আনুমানিক একটা ধারণা, সেই ধারণা আমরা পৌঁছতে পারবো। ধারণার পরে আমরা কি সিদ্ধান্ত, অনুমান। তো আনুমানিক ধারণা যখন আমাদের সিদ্ধ হবে, যখন বাস্তবায়িত হবে, তখন সেটাকে আমরা সিদ্ধান্ত অনুমানে চলে যাব। সিদ্ধান্ত অনুমান কখন? যে কাছের ঢিলটা যখন বাইরে থেকে মারা যায়, তখন আমাদের সিদ্ধান্ত হবে কেউ কাছের ঢিলে তখন আঘাত করেছে, সেটা আমাদের সিদ্ধান্ত। তারপর সর্বশেষ আমাদের কোনটা? পরীক্ষামূলক সমর্থন। এই পরীক্ষামূলক সমর্থনের ভিতরে আমাদের আসতে হবে যে আমাদের যখন তিনটা জিনিসের ভিতরে আমাদের প্রকল্প থাকবে, ঠিক নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান, পরীক্ষামূলক সমর্থন, তখনই আমাদের বাস্তবে সেটাকে আমরা প্রকল্পের স্তর সমূহের ভিতরে নিয়ে আসতে পারবো। এই তখনই আমাদের প্রকল্প 4 প্রকার স্তরে। এরপর আমাদের আলোচনা করতে হবে বৈধ প্রকল্পের শর্তগুলো। বৈধ প্রকল্পের শর্তের ভিতরে কয়েকটা পয়েন্ট আছে, তারপরে আমরা আলোচনা করব। বৈধ প্রকল্প, যে প্রকল্প হতে হলে বৈধ প্রকল্প হতে হবে, এবং ওই প্রকল্প প্রাথমিক বা বৈধ প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্টর মাধ্যমে আমাদের বৈধ প্রকল্প প্রথম যেটা আমাদের পয়েন্ট থাকবে, সুনির্দিষ্ট হতে হবে এবং আজগবি হওয়া যাবে না, এবং তাকে সুনির্দিষ্ট কারণ হতে হবে। তাহলে আমাদের প্রথম জানতে হবে বৈধ প্রকল্পের শর্তগুলো। যে আমরা ব্ল্যাকবোর্ডে একটু লিখি, বৈধ প্রকল্পের শর্ত সমূহ। বৈধ প্রকল্পের শর্ত সমূহ। বৈধ প্রকল্পের শর্ত, প্রথম পয়েন্টটা আমাদের কি? বৈধ প্রকল্পের প্রথম পয়েন্টটা হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্ট হতে হবে। আজগবি বা আত্মবিরোধী হলে চলবে না। আজগবি বা আত্মবিরোধী হলে চলবে না। তাহলে এই পয়েন্টের পর আমরা আলোচনা করব যে বৈধ প্রকল্পে প্রথমে সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্টর মাধ্যমে আমাদের বৈধ প্রকল্প সুনির্দিষ্ট হলো, যে সুনির্দিষ্টর মাধ্যমে আমাদের বৈধ প্রকল্পের দেখতে হবে। যেমন কোনো যদি আলোচনা করা হয় যে কোথাও ভূমিকম্পের কারণে বিশাল আকারে ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ যদি বলা হয় যে এটা কিভাবে হলো, কোন মাধ্যমে, তখন সেটা সুনির্দিষ্ট হতে হবে। যে পৃথিবীর অভ্যন্তরে গোলযোগের কারণে কেউ যদি বলা হয় যে ভূমিকম্প হয়েছে, তাহলে সেটা একটা সুনির্দিষ্ট কোনো কারণ হলো না। এটা সুনির্দিষ্ট কারণ হতে গেলে সুন্দরভাবে যে কি কারণে, সুনামির মাধ্যমে না অন্য কোনো কারণে ভূমিকম্প হয়েছে, সেটা আমাদের জানতে হবে। এবং আজগবি হলে চলবে না। আজগবি হলে এমন কোনো কিছু আমাদের আজগবি, যে বৈধ প্রকল্প হতে হলে তাকে আজগবি হবে না, তবে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। কেউ যদি বলে যে চন্দ্র সূর্য রাহু নামে কোনো রাক্ষস এসে চন্দ্রকে গ্রাস করেছে, এরপরে চন্দ্র গ্রহণ লেগেছে, এটা হলে হবে না, কারণ রাহু নামে এমন কোনো রাক্ষস কোনো কিছু নাই, এটা সব বিরুদ্ধে হয়ে যাবে, এটাকে আমাদের আজগবি হয়ে যাবে, এটাকে সুনির্দিষ্ট করা যাবে না। তারপরে হলো কি, আত্মবিরোধী হলে চলবে না। আত্মবিরোধীটা কি? কেউ যদি বলা হয় যে আত্মবিরোধী এমন একটা জিনিস যে প্রচুর অক্ষার কারণে তার গায়ের হলো যে ঘা কিংবা পাতলা হয়েছে, সেগুলো সেরে গেছে প্রচুর অক্ষার কারণে, এটা হলে চলবে না। কারণ আমরা জানি যে প্রচুর ঘা হতে হলে টক খালি সেটা আরো পরপর বৃদ্ধি পাবে, অতএব এটাকে আমাদের আজগবি বা আত্মবিরোধী হলে চলবে না। প্রকল্পকে আবার প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পের 2 নম্বর শর্ত হলো প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পের দ্বিতীয় পয়েন্ট কি? প্রকল্পের দ্বিতীয় পয়েন্ট হলো বৈধ শর্ত। প্রকল্পের দ্বিতীয় পয়েন্ট হলো প্রকল্পকে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ করতে হবে। আমাদের
যে প্রাসঙ্গিক যেটা হতে হবে সেটা আমাদের এমন জিনিস হতে হবে, তার জন্য এমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে উদাহরণটা কোনো ডাক্তার যদি ঔষধ খাওয়ার পরে, ডাক্তারের ঔষধ খাওয়ার পরে রোগীর অবস্থা পরপর আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন এই ডাক্তারের ঔষধ খাওয়া বন্ধ দেওয়ার পরে দেখা গেল যে আস্তে আস্তে রোগীটা পরে ভালোই যাচ্ছে, তখন আমরা যদি মনে করি যে ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে তার পরপর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অতএব ডাক্তারের ওষুধ খাওয়া যাবে না, এটা আমাদের স্ববিরোধী হয়ে যাবে, সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। আমাদেরকে এই বিষয়ে জানতে হবে যে এটা কখনো সম্ভব নয়। ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে কিভাবে কি তার স্বাস্থ্য, হয়তো ভুল চিকিৎসার কারণে, কিন্তু তাই বলে ডাক্তারকে অবজ্ঞা বা ডাক্তারকে ঘৃণা করা যাবে না। তারপরে আমাদের আরেকটা পয়েন্ট আছে যে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ, তারপর প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সংযুক্ত করতে হবে। প্রকল্পকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ও সত্যের সাথে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পকে প্রতিষ্ঠিত ও সত্যের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। এমন একটা সত্য ঘটনাকে কোনো আজগুবি বা স্ববিরুদ্ধ হলে চলবে না। যেমন কেউ যদি বলে যে বাগানে যাওয়ার পরে তার গাছ থেকে যে আমগুলো পড়ছে সে আকাশে উড়িয়ে চলে গেছে, একটা আম পাওয়া যাচ্ছে না, এটা একটা স্ববিরোধী হয়ে যাবে। কারণ আম কোনোদিন আকাশ ঊর্ধ্বগামী হবে না, আম নিচে পড়বে, এবং কেউ হয়তো বাগান থেকে আম নিয়ে যাওয়ার কারণে সে বাগানে আম পায়নি, অতএব এমন কোনো স্ববিরোধী আলোচনা করা যাবে না। এবং বৈধ প্রকল্পের আরেকটা পয়েন্ট হবে যে বৈধ প্রকল্পকে বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে, কোনো অবাস্তব ঘটনা ভিত্তিক হলে হবে না। কেউ যদি বলা হয় যদি কোনো একটা বাচ্চা যদি জিনে নিয়ে গেছে, শিশুটি হারায় যাওয়ার পরে সেই বাচ্চাকে শিশুটি জিনে নিয়ে গেছে, এবং এই খোঁজাখুঁজির পরে দেখা হলো সেই বাচ্চাকে পাওয়া গেছে, এবং বাচ্চাকে বাস্তব ঘটনা বলে দেখা যাচ্ছে কি জিন বলে আমাদের কোনো কিছু কারণ নাই, জিনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। প্রকল্পকে আর একটা বৈধ প্রকল্প হতে হলে আমাদের জানতে হবে আলোচ্য যে বৈধ প্রকল্পে সবসময় সত্য অসত্য কোনো বৈধ প্রকল্প করা যাবে না। অসত্য বৈধ প্রকল্পে যেমন উৎপাদনের কোনো কিছু যদি হ্রাস হয় তখন আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তুলনা করা যাবে না, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি হতে হলে উৎপাদনে বৃদ্ধি, অনেক সময় দেখা যায় যে যারা মানে অসাধু ব্যবসায়ীরা তারা এমনভাবে দাম বৃদ্ধির জন্য কোনো উৎপাদনে বৃদ্ধি পরপর সময় রাখতে পারে, এটাকে তারা গচ্ছিত মালকে গচ্ছিত রাখতে পারবে, এটাকে সে কারণে তাদের অনেক সময় দেখা যাচ্ছে কি এ বলা যাবে না যে উৎপাদনে বৃদ্ধির কারণে এই ঘটনা। প্রকল্পের সর্বশেষ বৈধ প্রকল্পের শর্তগুলো আরেকটা কথা বলা যেতে পারে যে বৈধ প্রকল্পের শর্ত সবসময় সামঞ্জস্যপূর্ণ এবং সত্য, অবাস্তব কোনো ঘটনা হলেও চলবে না, বাস্তবের ঘটনা চলবে। দেখো কেউ যদি মনে করে যে বৈধ প্রকল্প হতে গেলে অবাস্তবটা কি, অবাস্তব হতে গেলে সত্যর সাথে সামঞ্জস্য হতে হবে, এবং আরেকটা বলা যেতে পারে যে কোনো জিনিসকে মানে অসত্য কাল্পনিক ঘটনা কল্পনা করা যাবে না, অকাল্পনিক যে ঘটনাগুলো সেগুলো আমাদের বৈধ প্রকল্পের ভিতরে থাকবে। আসলে এই বৈধ প্রকল্পের এই শর্তসমূহ আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আকারে জানতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমাদের প্রথম হলো প্রকল্পের স্তরসমূহ আমরা জানলাম, এবার হলো বৈধ প্রকল্পের শর্তসমূহ। এবার হলো বৈধ প্রকল্পের সর্বশেষ শর্ত হলো বৈধ প্রকল্পের যে কেউ যদি বলে জিনের কোনো লোক যদি বেকারগ্রস্তর কারণে অস্বাভাবিক আচরণ করা হয়, সে যদি অস্বাভাবিক আচরণ করে তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি তার বিরুদ্ধে অস্বাভাবিক আচরণ করে ডাক্তারের পরামর্শ যখন দেখা হয় তখন দেখা যায় যাকে জলাতঙ্ক কুকুরে কামড়াইছে পরীক্ষামূলক দেখা যায়, তখন যদি বলা হয় যে তাকে জিনের আচরণ হয়েছে, এটা হলে হবে না, পরীক্ষার এবং সুনির্দিষ্ট প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের জানতে হবে যে তার কি সমস্যা হয়েছে, সেই সমস্যা আমাদের কিভাবে উদ্ঘাটন করা যায়। তাহলে ডাক্তার পরীক্ষা করে দেখা গেল তাকে জলাতঙ্ক হয়েছে, অতএব সেই জলাতঙ্কর কারণে তার সেই সমস্যা হয়েছে। বৈধ প্রকল্প এমন একটা জিনিস, কোনো অবাস্তব অকল্পনিক জিনিসকে কখনো মেনে নেওয়া যাবে না, এটাই হলো বৈধ প্রকল্পের শর্তগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই জানতে পারছো কম বেশি যে বৈধ প্রকল্পের শর্তগুলো। এই ছিল বৈধ প্রকল্পের
শর্তসমূহ আহ, এবং প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যে প্রকল্প প্রয়োজনীয় প্রত্যেকটি শিক্ষার্থী এই প্রয়োজনীয় সম্পর্কে অবগত জানতে হবে। পরবর্তী ক্লাসে আমি প্রয়োজনীয় সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসে প্রকল্প কি, প্রকল্পের স্তরসমূহ কি ও বৈধ প্রকল্পের শর্তসমূহ আমি যেটা আলোচনা করলাম তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বই থেকে আর একটু কিছু জানতে হবে। তারা বইগুলো দেখে আমি যে ক্লাস নিচ্ছি এই ক্লাসের সাথে বইয়ের মিল রেখে তোমাদের পড়লে এই বৈধ প্রকল্প ও প্রকল্পের বিস্তার ও প্রকল্প কি খুব সুন্দরভাবে জানা যাবে। আশা করছি আজকে তুমি এই আলোচনায় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আবার তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।